স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে কখনোই দেশের উন্নতি হয় না, বাড়ে জঙ্গিবাদ, সন্ত্রাস। মাগুরার জনসভায় প্রধানমন্ত্রী বললেন, নির্বাচন 2019 সালে, ভোট চাইলেন নৌকায়। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরেও হচ্ছে না তিস্তার পানি বন্টন চুক্তি, স্পষ্ট করলেন পানি সম্পদ মন্ত্রী। কূটনৈতিক ব্যর্থতা নেই বলেও মন্তব্য। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পাঠানো হয়েছে কারাগারে। জঙ্গি সন্দেহে বুয়েট থেকে পাশ করা 2 প্রকৌশলী সহ 5 জন আটক। সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল, ব্রিফিংয়ে র্যাব। সীতাকুণ্ডে গ্রেফতার জঙ্গিদের পুলিশের জিজ্ঞাসাবাদ। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই। দখলের মহোৎসবে কমছে দিন দিন, মানতে নারাজ বন বিভাগ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা এলে কখনোই দেশের উন্নতি হয় না, বেড়ে যায় জঙ্গিবাদ, সন্ত্রাস। মঙ্গলবার বিকেলে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, 2001 সালে যুক্তরাষ্ট্র ও এর যোগসাজশে ক্ষমতায় আসে বিএনপি জামায়াত। ক্ষমতায় এসেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তারা। প্রধানমন্ত্রী জনসভা থেকে নৌকার পক্ষে ভোট চান। সবশেষ 2008 সালে নির্বাচনী প্রচারণায় মাগুরা এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দীর্ঘ 9 বছর পর মঙ্গলবার আবারও মাগুরায় এলেন প্রধানমন্ত্রী। জেলার উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে যোগ দিলেন জনসভায়। দুপুর 3টার কিছু পরে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামে সমবেত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বলেন, মাগুরার দীর্ঘ প্রত্যাশিত রেল সংযোগের ব্যবস্থা করছে সরকার। মাগুরাবাসীর অনেক দিনের দাবি রেল লাইন দিতে হবে। ইনশাআল্লাহ এই রেল লাইন যাতে হয় সে ব্যবস্থাও আমরা আপনাদের জন্য করব। আওয়ামী লীগ প্রধান বলেন, সুষ্ঠু গণতন্ত্রের পথে বারবার বাধা এসেছে। মন্তব্য করেন, বিএনপি ক্ষমতার বাইরে থাকলে সন্ত্রাস, আর ক্ষমতায় থাকলে নির্যাতন করে। সেই 94 সালের ওই বিএনপি মাগুরাবাসীর ভোট চুরি করেছিল। 2001 সালে বাংলাদেশের গ্যাস ওই ভারতের কাছে বিক্রি করবে বলে মুচলেকা দিয়ে আমেরিকা আর ওই ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ দেশের সমৃদ্ধি আর উন্নয়নে বিশ্বাস করে উল্লেখ করে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকার পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রী। যে নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উন্নয়নের মুখ দেখছেন, আশা করি আগামী নির্বাচন যখন হবে সেই 2019 সালে সেই নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। এর আগে জনসভা স্থল থেকেই 327 কোটি টাকার 19টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 9টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। সরকারের ধারাবাহিকতা রক্ষায় আবারও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনা মাগুরাবাসীর সামনে তুলে ধরলেন সামগ্রিক উন্নয়ন আর অগ্রগতির খতিয়ান। আগামী দিনে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে পরবর্তী নির্বাচনেও দলের পক্ষে সমর্থন চাইলেন, ভোট চাইলেন নৌকার পক্ষে। দেবাশিস রায়, সময় সংবাদ, মাগুরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানি বন্টন নিয়ে কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। মঙ্গলবার দুপুরে রাজধানীতে দৈনিক ভোরের কাগজের কার্যালয়ে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, তিস্তার পানি বন্টন ইস্যুর সুরাহা সময় সাপেক্ষ বিষয়। এতে বাংলাদেশের কোনো কূটনৈতিক ব্যর্থতা নেই। ভারতের কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, তবে এসব সমস্যা সমাধানের পরই তিস্তার পানি চুক্তি খুব শীঘ্রই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পানি সম্পদ মন্ত্রী। যে কোনো দেশে তাদের একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, সেখানে কিছু সমস্যা আছে এবং এটা প্রতিদিনের পত্রিকায় লেখা হচ্ছে, সুতরাং আপনারা জানেন সমস্যাটা কোথায়। সেই সমস্যাটা আমাদের মনে রাখতে হবে। বাট
আমি আশাবাদ। আমি আই এম নট গিভিং এনি টাইম ফ্রেম, আই এম নট সেইং দ্যাট এই সফরের কোনো কিছু হবে, বাট ইট উইল বি ডান। এবং আমরা এটার সম্পর্কে আশাবাদ। সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জেএমবি সারোয়ার তামিম গ্রুপের সদস্যদের। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগঠনটির 5 জনকে আটকের পর র্যাবের সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন বুয়েট থেকে পাশ করা প্রকৌশলী। তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে অলিউজ্জামান অলি নামে একজনকে আটক করেন তারা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ, সায়দাবাদ বাসস্ট্যান্ড ও পূর্ব কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বাকি সদস্যদের। র্যাব জানায়, বুয়েট থেকে পড়াশোনা শেষে অলি একটি বহুজাতিক কোম্পানিতে এবং আনোয়ার একটি কোচিং সেন্টারে কাজ করত। বুয়েটে পড়ার সময় বিভিন্ন বই পুস্তক, লিফলেট ও ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদে আসক্ত হয় তারা। পরবর্তীতে 2015 সালের শেষ দিকে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হয়। এছাড়া আবুল কাশেম ও সালেহ আহমেদ শীষ নামে 2 জন মাদ্রাসায় পড়াশোনা করেছে। অপরজন মোহন উরুফে মহসিন পড়াশোনা করেছে 3য় শ্রেণী পর্যন্ত। এই সেলের নিয়ন্ত্রক ছিল অলি। তাদের পরিকল্পনা ছিল এই এলাকার একটি সরকারি স্থাপনার উপরে নাশকতার সৃষ্টি করার দায়িত্ব ছিল এই সেলের। তবে কোন ধরনের সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল গ্রেফতারকৃতরা, বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা তাদের আছে কিনা প্রশ্ন ছিল র্যাব কর্মকর্তার কাছে। এটা স্পেসিফিক্যালি নাই বলি, কারণ যেহেতু আপনার সরকারি স্থাপনাটা আমি উল্লেখ করেছি। কেপিআইটা হচ্ছে অনেক বড় জিনিস, অত বড় না। ইদানিং যে দেখা যায় তারা বিস্ফোরকটাই বেশি ব্যবহার করে। বিস্ফোরকের উপরে পারদর্শী লোকও তাদের দলে আছে। তো এটা মানে সক্ষমতা তো আছে, এটা বোঝাই যাচ্ছে। এই গ্রুপের আরো 2 জন সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। নাশকতায় যে পরিকল্পনা গ্রহণ করেছিল, এই পরিকল্পনার নায়ক হিসেবে ছিল মুনির এবং সালমান, আরো 2 জন ব্যক্তি যাদেরকে আমরা এখনো আটক করতে পারি নাই, বাট এদেরকে আমরা খুঁজছি। জেএমবির সারোয়ার তামিম গ্রুপ সাংগঠনিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাওয়ায় এখন ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করছে বলে তথ্য পাওয়ার দাবি র্যাবের। কোনো সময় যদি তারা খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সীতাকুণ্ডে পুলিশের অভিযানে আটক জঙ্গিদের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধভিক্ষু হত্যাকাণ্ডে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বজন ও স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই পরিবার বিচ্ছিন্ন এবং বৌদ্ধভিক্ষু হত্যার পর এলাকা ছাড়ে তারা। জঙ্গিদের জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধভিক্ষু হত্যা সহ 2টি হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছিল পুলিশ। তবে কোন জঙ্গি সংগঠন বা কারাই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য ছিল না তাদের কাছে। কিন্তু কুমিল্লার চান্দিনা ও চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনার পর খুলতে শুরু করেছে রহস্যের জট। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি বলছেন, এলাকায় পরপর বড় 3টি ঘটনার পরই গা ঢাকা দেয় তারা। হাসান যিনি, তাকে বাগির নামে পরিচিত, সে এখানে পানের দোকান করতো। যখন আমরা পত্রিকা দেখতেছি, এরপর থেকে আমাদের বিশ্বাস এরা এই ঘটনা ঘটাতে পারে। চাকরির কথা বলে, পরিবারের মধ্যে চিকিৎসার কথা বলে এখান থেকে চলে গেছে। সেই দিন থেকে আর নাকি তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করলাম, সেখানে নাকি আর যোগাযোগ রাখে নাই পরিবারের সাথে। আগে তো আমরা বেশিরভাগ এখানকার মানুষকে আমরা সন্দেহ করতাম, কিন্তু না, পাশাপাশি বাইরের মানুষও এখানে আসা যাওয়া করতেছে। এক্ষেত্রে পরিবারের সদস্যরা জানায়, প্রায় 1 বছর ধরে পরিবার বিচ্ছিন্ন তারা। তবে কোথায় ছিল বা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল কিনা সে বিষয়ে কিছুই জানতো না তারা। শাশুর বাড়ি বেড়াতে গিয়ে বাসের বেলা বলে গিয়ে বাসের 10 দিন তো হালিয়া নু আসুম বলে হয় নু আইয়ে তাকে বলে গেল, ওর আর কোনো খবর দেওয়ার রাখে নাই। তারপরে 7 মাস পরে ও একবার কল দিছিল। গত জালতি আর দেখাপত্র নাই, সারা বলে হরে গিয়ে মা এখন হরে গেলে খবর নাই। বৌদ্ধভিক্ষু হত্যা রহস্য উন্মোচনের জন্য জহিরুল এবং আরজিনাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এই যে জঙ্গি গ্রুপ এখানে ধরা পড়েছে, এরা বাইশারী এলাকায় কিছুদিন ছিল। তো ওই হত্যাকাণ্ডের সাথে এদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা খুব ভালো করে যাচাই বাছাই করা হবে। গত বছরের 3রা ফেব্রুয়ারি রাতে বাইশারী বাজারে পুলিশ সদস্যকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, 13ই মে রাতে বাইশারীর দুর্গম এলাকায় বৌদ্ধভিক্ষু ধাম্মা ওয়াসাকে কুপিয়ে হত্যা ও 29 জুন রাতে বাইশারী বাজারের পাশে ধাবনখালী মারমাপাড়ায় আওয়ামী লীগ নেতা মংশৈল মারমাকে কুপিয়ে হত্যা করা হয়। সময় সংবাদ, কক্সবাজার। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা
মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রকাশিত রায়ের এক কপি হাইকোর্ট হয়ে কারাগার ও সিলেটের বিচারিক আদালতে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এখন শুধুমাত্র প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগ পাবেন মুফতি হান্নান, আর নিষ্পত্তি হলেই জেল কোড অনুযায়ী রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে দণ্ডিত ব্যক্তিদের করা আবেদন গত 19 মার্চ খারিজ করে দেন আপিল বিভাগ। এর দুদিন পরে মঙ্গলবার হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় বিচারকদের স্বাক্ষর সম্বলিত 5 পৃষ্ঠার রায়ের প্রতিলিপি। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার জানান, নিয়ম অনুযায়ী রায়ের কপি কারাগার, বিচারিক আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কপি কারাগারে পৌঁছানোর পর তা আসামিদের পড়ে শোনানো হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, নিয়ম অনুযায়ী আসামিরা শেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। এরপর জেল কোড অনুযায়ী আসামিদের রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। মুফতি হান্নান সহ বাকি 2 জন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা, অর্থাৎ মার্সি পিটিশন করবেন কিনা। যদি তারা মার্সি পিটিশন করে, সে মার্সি পিটিশন নিষ্পত্তি করতে যতক্ষণ সময় লাগে, তারপরেই এই দ্বন্দ্ব কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত ও মামলার সাক্ষীরা। আমি প্রায় 3 দিন অজ্ঞান ছিলাম। 3 দিন অজ্ঞান থাকার পরে আমার মাথা স্পিন্টার, শরীরে স্পিন্টার, হাত অবশ, হাত স্পিন্টার, প্রায় 6 মাস চিকিৎসাধীন ছিলাম। আমি দাবি করি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে ওই নরপশুদেরকে অবিলম্বে কার্যকর তাদের ফাঁসি দেওয়া হোক। 2004 সালের 21শে মে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজারের প্রধান ফটকের কাছে গ্রেনেড হামলায় আনোয়ার চৌধুরী সহ বেশ কয়েকজন আহত হন। নিহত হন পুলিশের 2 কর্মকর্তা সহ 3 জন। 2008 সালের 23 ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। গাইবান্ধা 1 আসনে উপনির্বাচনের ভোট সামগ্রী পৌঁছে গেছে কেন্দ্রে কেন্দ্রে। কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর 29 দফা ইশতেহার ঘোষণা। চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি বাস্তবায়ন প্রকল্প সহ 1,23,034 কোটি টাকা ব্যয়ে 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সরকারি অর্থায়ন ধরা হয়েছে 1,04,000 কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি বাস্তবায়ন প্রকল্পে। এছাড়াও রয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্প, সরকারি কলেজগুলোর বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প, যশোর বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে প্রশস্ত ও উন্নীতকরণ প্রকল্প এবং ঢাকা শহরে ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। 323টি স্কুল, 335টির মধ্যে সরকারি মাধ্যমিক স্কুল। এই 323টি স্কুলের জন্য আমরা একাডেমি ভবন করব। এগুলার আমরা আইসিটির জন্য আমরা ল্যাব তৈরি করে দেব এবং কোথাও কোথাও আমরা হোস্টেলের ব্যবস্থা করব। প্রকল্পটি ব্যয় হবে 4,640 কোটি টাকা। প্রজনন গোষ্ঠীর স্বাস্থ্যসেবা, পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আওতায় কমিউনিটি ক্লিনিক আছে যেখান থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এই প্রকল্পটির ব্যয়ভার অনেক বেশি, 1,15,486 কোটি টাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডিয়ান হাইকমিশনার বেনোয়েট পিয়েরে-ল্যারোমে। মঙ্গলবার বিকেল 4:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয়েও আলোচনা করেন বেগম জিয়া। জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন 14 দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে তিনি বলেন, অতীতের মতো এবারের সফরেও দুই দেশের অমীমাংসিত বিষয়ে সমাধান হবে বলে আশা করে 14 দল। বিএনপির নেতৃত্বের যে উস্কানিমূলক বক্তব্য দুঃখজনক।
মনে হচ্ছে জঙ্গিদের জন্য তাদের দরদ উঠলে উঠছে, জঙ্গির যে সম্পর্ক তারা নতুন করে প্রমাণ করছে এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে। বিএনপির মহাসচিব সহ অন্যান্য নেতারা যে কথাগুলো বলছেন তারা প্রমাণ হচ্ছে নতুন করে। মনে করুন যে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের প্রতি অতীতে যেভাবে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়িয়ে দিয়ে গঙ্গা চুক্তি, তারপরে সীমান্ত চুক্তি সমাধান করেছে। আজকে আমি বিশ্বাস করি ভারতের বাংলাদেশের মধ্যে যে অমীমাংসিত বিষয় আছে সেগুলো ইনশাআল্লাহ সমাধান হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই বর্তমান সরকার জঙ্গিবাদের কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সরকারের রহস্যময় আচরণের কারণেই দেশ থেকে জঙ্গিবাদ দূর হচ্ছে না। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জঙ্গি দমনে সরকারের রহস্যজনক আচরণের কারণেই জঙ্গিবাদ এদেশ থেকে নির্মূল হচ্ছে না। প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাক্কালে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদে সারা দেশ যখন ফুঁসে উঠছে, ঠিক তখনই আবারও দেশব্যাপী রক্তাক্ত জঙ্গি তৎপরতা প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে দেখছে জনগণ। একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্যে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হলেও সরকারের সফলতাকে স্বীকৃতি না দিয়ে বিএনপি নেতারা অহেতুক সমালোচনা করছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কমিউনিটি পুলিশিং এর এক সমাবেশে তিনি একথা বলেন। যারা পলিটিক্স করেন তারা এটাকে বিতর্কিত করতে চান, এবং ওনারা যে বক্তব্য দেন সে জঙ্গিদের পক্ষে চলে যায়। দেশের জন্য জনগণের রাজনীতি করেন, কারণ আপনার বক্তব্য থাকবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তো এই জিনিসটা আপনারা যদি বিতর্ক তোলেন তাহলে জঙ্গিবাদ উস্কে যাবে। জঙ্গিদের বিরুদ্ধে যথেষ্ট অর্জন আছে, দেশ বিদেশিরা প্রশংসা করছে, আপনারা দেখেছেন। কিন্তু আমরা দেশে বিদেশে প্রশংসা করে আবার আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে তারা আবার সমালোচনা করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিপূর্ণ পরিকল্পনা সম্বলিত একটি রোডম্যাপ প্রণয়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। 2018 সালের ডিসেম্বর থেকে 2019 সালের জানুয়ারি মাসের মধ্যেই নির্বাচন করার প্রয়োজন হবে এমন ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমানা জটিলতা, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন পদ্ধতি সংক্রান্ত সকল বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে প্রস্তাবিত রোডম্যাপে। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বপ্রথম রোডম্যাপ প্রণয়ন করেছিল এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তার আগেও পরে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে চেকলিস্ট তৈরি করা হলেও পূর্ণাঙ্গ রোডম্যাপ দেয়নি কোনো কমিশন। এরই মধ্যে বর্তমান সংসদের মেয়াদ অতিক্রম করেছে 3 বছর। সেই হিসাবে 2018 সালের ডিসেম্বর কিংবা 19 সালের জানুয়ারি মাসে হতে পারে একাদশ সংসদ নির্বাচন। এমন লক্ষ্যে দ্বিতীয়বারের মতো একটি পূর্ণাঙ্গ নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। ডিসেম্বর অথবা জানুয়ারিতে এই নেক্সট যে নির্বাচনটা এটা আমরা করার এখন পর্যন্ত এই ধরনের আলোচনাই আছে। আমাদের একটা রোড ম্যাপ হচ্ছে আর কি, তারপর আমরা হয়তো সেটা কমিশনের কাছে আসলে আমরা কমিশন আবার সেটা নিয়ে আলোচনা করবে। যদি আরো কিছু সেখানে সংযোজন বা বিয়োজন করার প্রয়োজন হয় তাহলে সেটাও কমিশন করবে। প্রস্তাবিত এই রোড ম্যাপে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, প্রয়োজনীয় আইন সংশোধন সহ থাকছে গুরুত্বপূর্ণ অনেক বিষয়। তবে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা আপাতত না থাকলেও প্রস্তুতি থাকবে কমিশনের। সব দলকে নিয়ে আলোচনা করতে চাই এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রয়োজনে আইনের কিছু সংস্কার করার প্রয়োজনীয়তা আছে। আইন যদি সংস্কার করতে হয় আইন সংস্কার করা হবে। সেনা যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারি সেই প্রস্তুতিটা থাকবে, কিন্তু প্রয়োজন না হলে আমরা ব্যবহার করব না। পরিকল্পনায় রাখা সময়ের মধ্যেই পদক্ষেপগুলো সম্পন্ন করার পরামর্শ সাবেক এই নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশন যে একটা রোডম্যাপ করতে যাচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তার কারণ হলো জনগণও জেনে যাবে যে কতদিনের মধ্যে কোন কোন কাজটা সম্পন্ন হতে যাচ্ছে, এবং নির্বাচন কমিশনও একেবারে তৎপর থাকবে যে আমাকে এই কাজটা এই সময়ের মধ্যে করে ফেলতে হবে। না হলে পরে গিয়ে সবকিছু একত্রে একটা সাংঘাতিক ধরনের গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। রোডম্যাপ প্রণয়নের আগে এবং পরে সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে আলোচনা করা যেতে পারে বলেও মত এই বিশ্লেষকের। পুনর্নির্ধারণ একবার হয়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভুয়া আমদানি দলিল দিয়ে নিবন্ধন করার অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে গাড়িটি আটক করা হয়।
রাতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলশানে মুসা বিন শমসেরের বাসার ভিডিও ফুটেজ দেখে গাড়িটি থাকার কথা নিশ্চিত হয় এবং মুসা ব্যক্তিগত কাজে গাড়িটি ব্যবহার করতেন বলে জানতে পারেন শুল্ক গোয়েন্দারা। কিন্তু অভিযানের বিষয়টি জানতে পেরে গাড়িটি সরিয়ে ফেলা হয়। এর মধ্যে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন গাড়িটিতে করে মুসা বিন শমসেরের নাতিকে ধানমন্ডিতে স্কুলে পাঠানো হয়েছে, কিন্তু শুল্ক গোয়েন্দা অভিযানের কারণে গাড়িটি বাসায় ফেরত আনা হয়নি। পরবর্তীতে আবার অভিযান পরিচালনা করে ধানমন্ডিতে মুসার এক আত্মীয়ের বাসা থেকে গাড়িটি আটক করা হয়। এ বিষয়ে মুসা বিন শমসেরকে তলব করা হবে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলেও জানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বিল অফ লেডিং, ইনভয়েস, প্যাকিং লিস্ট সবগুলোই ব্যবহার করা হয়েছে 2011 সালের, কিন্তু গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে 2015 সালে। অর্থাৎ 2011 সালে আসা গাড়িটা 4 বছর পরে রেজিস্ট্রেশন করতে গেল ভোলা বিআরটিএতে। যিনি ব্যবহারকারী উনি হচ্ছে বিখ্যাত যে ধনকুবের আছে মুসা বিন শমসের। ধানমন্ডি তার গ্র্যান্ডসনের স্কুল, সেখানে গিয়ে আমরা তাকে সেই গাড়িটা আটক করি। এই গাড়িটার সাথে রিলেটেড শুল্ক কর যা ফাঁকি হয়েছে সেইটার অপরাধের জন্য আমরা, যেহেতু প্রথম ব্যক্তি হচ্ছে যিনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে তাকে আমরা তলব করবো এবং সাথে সাথে যার নামে আছে তাকেও তলব করবো। প্রবাসের সময় আরো থাকছে। আবারও আইসিসির 3 ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে সাকিব আল হাসান। অবস্থান অপরিবর্তিত থাকলেও কলম্বো টেস্ট জয়ে 5 রেটিং বেড়েছে বাংলাদেশের। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই বাংলাদেশে। যা আছে তার বেশিরভাগই আবার রয়েছে ধ্বংসের ঝুঁকিতে। যদিও বন অধিদপ্তরের দাবি প্রতিনিয়ত বাড়ছে বন, তবে আকৃতিগত দিক থেকে তা দৃশ্যমান নয়। সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষের যোগসাজশে চলা দখলের মহোৎসব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ দেয়ায় দিন দিন সংকুচিত হচ্ছে বনভূমি, আর এতে বিঘ্নিত হচ্ছে ঋতুচক্র, যা হুমকির মুখে ফেলছে জীববৈচিত্র্যকে। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হীরা। গাজীপুর। 1 দশক আগেও এই জেলার 2/3 জুড়েই ছিল শাল গজারের বন, যার বর্তমান চিত্র সম্পূর্ণই ভিন্ন। বন উজাড় করে নির্মাণ করা হচ্ছে শিল্প কারখানা সহ নানা স্থাপনা। সেই কারখানার বর্জ্য আবার ফেলা হচ্ছে বনের ভেতরেই। অন্যদিকে সাইনবোর্ড আর সীমানা প্রাচীর দিয়ে চলছে দখলের মহোৎসব। প্রভাবশালী কেউ ইনভলভ না থাকলে সেটা আসলে কোনোভাবে সম্ভব না। এখন অনেক কমে গেছে, এখন নাই। এখন আপাতত ওই হিসাবে এগুলা খুশি, বড় গাছ এখন নাই। তার 1 বিঘা, সেখান থেকে বছরে বছরে অল্প অল্প কিছু কাটতে কাটতে যাওয়া হয়। রাস্তাঘাট তো ছিলই না, এখানে প্রচুর বানর ছিল, হরিণ ছিল। আমরা যখন রাস্তাঘাটে বানরের ভয়ে, হরিণের ভয়ে আসতে পারতাম না। বেসরকারি বিভিন্ন গবেষণায় দেখা যায়, গত 25 বছরে দখল আর জলবায়ু পরিবর্তনজনিত কারণে শালবন কমেছে 6160 হেক্টর, সুন্দরবন কমেছে 10,980 হেক্টর, আর পার্বত্য বনাঞ্চল কমেছে 48,810 হেক্টর। বন অধিদপ্তরের তথ্য মতে শুধুমাত্র কয়েক বছরে রাস্তাঘাট নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজে বিভিন্ন সংস্থাকে দেয়া হয়েছে প্রায় 65,000 হেক্টর বনভূমি, আর দখল হয়েছে 1,08,648 হেক্টর। এই অবস্থার কথা স্বীকার করে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে বনভূমি কিছুটা কমলেও উপকূলীয় এলাকায় বাড়ছে বলে দাবি বন অধিদপ্তরের। আর পরিবেশবিদরা বলছেন, কাগজে কলমে বনভূমি বাড়লেও বৃক্ষ আচ্ছাদিত বনের পরিমাণ বাড়ছে না। বনভূমি দখলের ষড়যন্ত্র এবং চক্রান্ত সবসময় চলেছে। তার সঙ্গে হতে পারে যে আমাদের নিচের লেভেলের কর্মচারী জড়িত থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে, অনেকেই সাসপেন্ড হয়েছে। ল্যান্ড পাওয়া মানেই তো আমার বন পাওয়া না। কুফল আমরা ইতিমধ্যে কিন্তু দেখছি। শীতকাল বলি, গ্রীষ্মকাল বলি, বা আমার যে মানে বর্ষাকাল, সেগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকা প্রয়োজন হলেও বাংলাদেশে এর পরিমাণ মাত্র 11%। সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধুমাত্র গাজীপুরে গত 10 বছর আগেও মোট জমির প্রায় 24% ছিল বনাঞ্চল। এখন যা এসে ঠেকেছে 3%। একই সময় এই এলাকার প্রায় 52,000 একর জমি নিশ্চিহ্ন হয়ে গেছে দখল আর বিভিন্ন স্থাপনায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ফাতেমা আক্তার নামে এক গৃহকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। মৃত্যুর আগে ভাইয়ের মুঠোফোনে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়ে গেছে ফাতেমা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মংলা প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গরম বেহানি বাংলা কুমার মৃত্যুর আগে এভাবেই স্বজনদের কাছে নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন ফাতেমা আক্তার। টানা 5 দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মারা যান ফাতেমা। স্বজনদের অভিযোগ, গৃহকর্ত্রী সালমা প্রায়ই মারধর করত ফাতেমাকে। গত 16 মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাতেমার শরীরে গরম পানি এবং কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। পরে ফাতেমাকে লুকিয়ে খুলনা মেডিকেলে ভর্তি করে পালিয়ে যায় অভিযুক্ত দম্পতি। আমার মায়ের দেখলে হাত ফেল করবে, আমার মায়ের আমি দাবাইয়া আমি লগে চাই, আমি বিচার চাই, ওর চাইও আমি বিচার চাই, আমার বোনের চাইও যেন ডবল হয়। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু ঘটনাস্থল দক্ষিণ কেরানীগঞ্জ থানা, আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আমার পুলিশ দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রেরণ করব আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। 9 মাস আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় জুট ব্যবসায়ী দেলোয়ারের বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিলেন বাগেরহাটের মোংলাবন্দর এলাকার ফাতেমা আক্তার। সময় সংবাদ, মংলা। গাইবান্ধায় 1 আসনের উপনির্বাচন বুধবার। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় ভোটের সামগ্রী। মঙ্গলবার সকালে নিজ নিজ ভোট কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বুঝে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন প্রিজাইডিং অফিসাররা। এ সময় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচন সামগ্রী বুঝে নেন তারা। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো নিয়ে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সুন্দরগঞ্জে ভোটার রয়েছেন 3,33,426 জন। 2016 সালের 31 ডিসেম্বর সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পর এই আসনটি শূন্য হয়। সাত থেকে 8টা চেকপোস্ট আছে, তারপরে বর্ডার সীমান্ত পোস্ট রয়েছে। একই সঙ্গে আমাদের সঙ্গে সমন্বয় করে আবার র্যাবের প্রায় 17টার মতো পেট্রোল রয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের সদস্যরাও সেখানে সাদা পোশাকে ডিউটি করছে। সপ্তম দিনের মতো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই আওয়ামী লীগ ও বিএনপি উভয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন কেন্দ্র থেকে আসা নেতারা। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে 29টি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি নতুন করে কোনো হোল্ডিং ট্যাক্স আরোপ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। অন্যদিকে বৃহত্তর ইপিজেড এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুব। পরে 21 নম্বর ওয়ার্ডে প্রচার চালান তিনি। 23 মার্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে জানান সাক্কুব। পাশাপাশি চলমান উন্নয়ন কাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এলাকাবাসীর উন্নয়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। নগরের অসহনীয় যানজট নিরসনে জনসচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে ফ্লাইওভার, ফুটওভার, ব্রিজ নির্মাণ করা হবে। ফুটপাত সমূহ জনগণের চলাচল উপযোগী করা হবে। জনগণের সেবক হবার ব্রত নিয়েই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সেবক হতে চাই, শাসক হতে চাই না। হিসাবে তো বলছি তো, আমি যে গলমান যে কাজগুলি আছে আমি করছি, এটি আরো বেগমান করবো। আবার নতুন নতুন কিছু ইশতেহার আমি দেখবেন 23 তারিখ আমি আরো কিছু প্রকল্প দিব। এটা সিটি কর্পোরেশন উন্নয়নের স্বার্থেই, ইশতেহার তো সিটি উন্নয়নের স্বার্থে ছাড়া হয় না। ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে রাজধানীর খাদ্য ভবনে ঝুঁকিভিত্তিক খাদ্য পরিদর্শন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। অতি মুনাফার লোভে জনগণের সঙ্গে প্রতারণা করলে কোনোভাবেই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বর্তমান সরকার। খাদ্য উৎপাদনকারী বড় বড় প্রতিষ্ঠান যারা জেগে ঘুমায়, যারা ইচ্ছে করে নিরাপদ খাদ্যর ব্যবস্থা না করে তাদের অতি মুনাফা লোভের জন্য কাজ করে, প্যাকেটজাত করছে, যারা বাজারজাত করছে খাদ্য অতি মুনাফার লোভ, তাদেরকে তো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাদের বিরুদ্ধেও আমাদের বিধিমালা তৈরি হচ্ছে। সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা কোনো অবস্থাতেই ছাড় দেব না। তাদের বিরুদ্ধে
আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। উন্নত দেশে খাদ্য নিরাপত্তার যে বিধান থাকে, বাংলাদেশে এই বিধান, এই রকম ব্যবস্থাই বাংলাদেশ বর্তমান সরকার করতে যাচ্ছে। সেই টার্গেট নিয়ে কিন্তু আমাদের কর্মসূচি আমরা এগোচ্ছি। আমাদের ভ্রাম্যমাণ ল্যাব হবে, আমাদের 8টি বিভাগে 8টি ল্যাব হবে, সবকিছু কিন্তু আমরা আস্তে আস্তে করে ফেলবো। যেভাবে এগোচ্ছে তাতে করে আমরা এই 1 বছরের মধ্যে ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করতে সক্ষম হব। এবারে প্রবাসের কিছু খবর। বাংলাদেশে নারী সমাজের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব বিস্ময়কর ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন এর 61তম সেশনে কান্ট্রি স্টেটমেন্ট পর্বে তিনি বলেন, বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নে বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। নারীর কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কর্মজীবী নারীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপন, দুস্থ নারীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সেশনটির এবারের প্রতিপাদ্য, পরিবর্তনশীল বিশ্ব কর্ম পরিবেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত সময়োপযোগী। জঙ্গি সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেছেন পর্তুগালের সাবেক এমপি ও সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের পরিচালক পাওলো কাসাকা। চরমপন্থার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স কর্মসূচির সাফল্য বিস্ময় ছড়িয়ে দিতে বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত ব্রাসেলস অ্যান্ড ঢাকা সলিডারিটি ফর পিস শীর্ষক এক সেমিনারে তিনি এই অভিমত ব্যক্ত করেন। মঙ্গলবার ব্রাসেলস প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সেমিনারের শুরুতে বেলজিয়াম ও বাংলাদেশের সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহীদুল হকের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের সভাপতি আনসার আহমদুল্লাহ, সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের সহকারী প্রোগ্রামার নুরা বাবা লোবা এবং ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেমিনারে বক্তারা ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি ও সাংবাদিকদের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন। Again, this is to discourage rate before detonating several explosives. যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে বসন্ত বরণ উৎসব উদযাপন করেছেন প্রবাসী বাঙালিরা। গেল শনিবার ম্যানচেস্টার শহরের সেন্ট মেরি ইসিকপাল চার্চের মিলনায়তনে আয়োজিত এ বসন্ত উৎসবে শত শত প্রবাসী বাংলাদেশি অংশ নেন। আবৃত্তিকার ফারহানা রশিদ লুনার উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউ ইয়র্ক প্রবাসী জনপ্রিয় বাউল শিল্পী রেজাউল করিম, লোকসঙ্গীত শিল্পী কৌশলী এমা সহ আরো অনেকে। দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 8টি দেশের 10টি বিমানবন্দর থেকে আসা যাত্রীদের কেবিন ব্যাগেজ হিসেবে ল্যাপটপ, আইপ্যাড ও ক্যামেরার মতো বড় আকারের ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানায়, মরক্কো, তুরস্ক, মিশর, জর্ডান, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো থেকে যেসব বিমান যুক্তরাষ্ট্রে অবতরণ করবে সেসব বিমানগুলোতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মূলত মুসলিম ওই দেশগুলোর 10টি বিমানবন্দরকে কেন্দ্র করে ফ্লাইট পরিচালনা করে এমন 9টি বিমান পরিবহন সংস্থার উপর সরাসরি এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে বলে জানিয়েছে বিবিসি। এরপর একই আদেশ দেয় যুক্তরাজ্য সরকারও। রবিচন্দ্র অশ্বিনকে টপকে আবারও টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। আইসিসির 3 ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডারের মুকুট ফিরে পেলেন এই টাইগার ক্রিকেটার। গল টেস্টের আগে টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। তবে প্রথম টেস্টে ব্যাটে বলে ভালো পারফর্ম করতে না পারায় শীর্ষস্থান হারান তিনি। কিন্তু কলম্বোতে টাইগারদের ঐতিহাসিক শততম টেস্টে সেঞ্চুরি সহ 131 রান এবং 6 উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাকিব 431 রেটিং নিয়ে এখন টেস্টের শীর্ষ অলরাউন্ডার। এছাড়া টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সেরা 21তম স্থানে আছেন সাকিব। কলম্বো টেস্টের ম্যাচ সেরা তামিম 24তম এবং অধিনায়ক মুশফিক আছেন ক্যারিয়ার সেরা 28তম স্থানে। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ
67 রেটিং নিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা 36তম স্থানে। দলীয় র্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। কলম্বো টেস্টের আগে 61 রেটিং এবং 1168 পয়েন্ট থাকলেও বর্তমানে টাইগারদের রেটিং 66 এবং পয়েন্ট 1444। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং 69। Incredible scenes here versus Sri Lanka. Unbelievable scenes here. 8 দলের অংশগ্রহণে 27 মার্চ শুরু হতে যাওয়া ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে মোমিনুল হককে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার নাসির হোসেন। জাতীয় দলের কোটায় দলে থাকা বাকি 2 ক্রিকেটার হলেন আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিথুন। এছাড়া 15 সদস্যের এই দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে জাকির, শফিউল, তানভীর ও ইয়াসিন আরাফাতকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা এলে কখনোই দেশের উন্নতি হয় না, বাড়ে জঙ্গিবাদ সন্ত্রাস। মাগুরার জনসভায় প্রধানমন্ত্রী বললেন, নির্বাচন 2019 সালে, ভোট চাইলেন নৌকায়। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরেও হচ্ছে না তিস্তার পানি বন্টন চুক্তি, স্পষ্ট করলেন পানি সম্পদ মন্ত্রী। কূটনৈতিক ব্যর্থতা নেই বলেও মন্তব্য। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পাঠানো হয়েছে কারাগারে। জঙ্গি সন্দেহে বুয়েট থেকে পাশ করা 2 প্রকৌশলী সহ 5 জন আটক। সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল, ব্রিফিংয়ে র্যাব। সীতাকুণ্ডে গ্রেফতার জঙ্গিদের পুলিশের জিজ্ঞাসাবাদ। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই। দখলের মহোৎসবে কমছে দিন দিন, মানতে নারাজ বন বিভাগ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।